ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকে জেনে থাকবেন আজকে 32,000 মামলায় প্রাথমিকের যে চাকরি বাতিল মামলা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেটা যেটা ডিভিশন বেঞ্চে চলছিল তার আর্গুমেন্ট শেষ হয়েছে কাদের না, ইন সার্ভিস টিচার যারা ছিলেন এবং তার সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের। কিন্তু এই শেষের দিনে যে জায়গাটা খুলে গেল রাস্তা সেটা হচ্ছে যোগ্য অযোগ্য কিন্তু পৃথকীকরণের দাবি তুললেন আইনজীবী। এবং যে আইনজীবীকে সত্যিই মানে আমার খুব পছন্দের একজন অ্যাডভোকেট লাহিড়ী স্যার, তিনি আজকে সত্যি মন জয় করে নিয়েছেন এই মর্মে যে তিনি কিন্তু আজকে যোগ্য অযোগ্য এই দাবিটা কিন্তু তিনি তুললেন। ভালো লাগলো শুনে যে যোগ্যরা থাক আর অযোগ্যগুলো নিপাত যাক। এই ধরনের সাবমিশন সত্যি প্রশংসাযোগ্য এবং এই সমাজ ব্যবস্থায় এটা খুবই দরকার। এই রকম আইনজীবী যিনি এই ধরনের সাবমিশন রেখেছেন এবং তিনি কোর্টকে একদম শেষের দিকে বলেছেন যে তার যে সমস্ত ক্লায়েন্ট আছে তারা যোগ্য, তাদের চাকরিগুলো থাকে যাতে থেকে যায় সেই ব্যবস্থাতে কোর্ট করে। তো সেইখান থেকে আজ যে সাবমিশন নিয়েছে খুব ভালো সাবমিশন রেখেছেন এবং ওনার কাছ থেকে এরকম প্রত্যাশা, একজন জেন্টলম্যান মানুষ, তো সেক্ষেত্রে ভালো দাবি রেখেছেন। কিন্তু এর পাশাপাশি 21 তারিখে আপনারা জানেন যে যোগ্য বঞ্চিতরা তারা কিন্তু বলা শুরু করবে। এখনও পর্যন্ত সমস্ত যে আর্গুমেন্ট তাতে করে খুব বেশি দাগ বসাতে পারেন ইন সার্ভিসদের আইনজীবীরা, কারণ তাদের বলার তেমন কিছু নেই। ডিফেন্স করছিলেন, মোটামুটি ডিফেন্স একটা হয়েছে, একেবারে খারাপ হয়নি। তবে এখনও পর্যন্ত অন্য কিছু মনে হচ্ছে যে হয়তো প্যানেল থেকে যাবে এবং তার সাথে সাথে বঞ্চিতদের একটা জায়গা খুলে যাবে এমনটা মনে হচ্ছে। বাট এরপরে যখন সত্যিকারের সাবমিশন শুরু হবে যেটা কিনা অ্যাকচুয়াল এই প্যানেলের সাথে হয়েছে, আমি জানি না তরুণজ্যোতিবাবু কী আর্গুমেন্ট সাজিয়েছেন, আমি জানি না ফিরদৌসবাবু কী বলবেন, আমি জানি না সুদীপ্তবাবু কী করছেন, আমি জানি না বিক্রম ব্যানার্জি বাবু কী করছেন, আমি জানি না আলী হাসান আলমগীর স্যার কী করছেন, আমি জানি না দিব্যেন্দু চ্যাটার্জি কী করছেন, আমি জানি না সৌম্য স্যার কী সাজিয়েছেন, আমি জানি না বিকাশ রঞ্জন স্যার কী বলবেন সিনিয়র অ্যাডভোকেট। তবে যোগ্য অযোগ্য এটা সবাই চায়, পৃথকীকরণ হোক, যোগ্যদের চাকরি থেকে যাক আর অযোগ্যরা নিপাত যাক। কিন্তু যাবেটা কী করে, যোগ্যটা বিষয় নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছেন 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ মামলায় আজকে শিক্ষকদের তরফে অনেকে বক্তব্য রাখলেন। আজকে মূলত শিক্ষকদের বক্তব্য শেষ হয়েছে, অর্থাৎ তাদের সাবমিশন টোটালি কনক্লুড হয়েছে। এর আগে পর্ষদের বক্তব্য শেষ হয়েছিল, পরবর্তী শুনানি রাখা হচ্ছে 21/8/2025 তারিখ দুপুর 2টোর সময়। সেদিন থেকে বঞ্চিতদের বক্তব্য শুরু হবে। আমি বলেছি তরুণজ্যোতি তিনি বলবেন, সম্ভবত বলবেন, একটা সম্ভবত লাগিয়ে দিই, কারণ বিকাশ স্যারও বলতে পারেন, এখন জানি না কে বলবে, সেটা তো এই এক সপ্তাহের মধ্যে ওই দিনকে শুরু হলে জানা যাবে। আজকের শুনানিতে ক্যান অ্যাপ্লিকেশনের গুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের তরফে আইনজীবী লাহিড়ী স্যার। তার কারণ হচ্ছে ওই যে কিছু টেকনিক্যাল ইস্যু তুলে ধরেছেন, যদিও তার কাছে তার বেটার সাবমিশন আশা করছিলাম যে তিনি হয়তো আরও ডিপলি, তার ভীষণ নলেজ মানুষটার, কিন্তু আজকে তার কোথাও ডিসঅ্যাপয়েন্টেড, মানে তিনি অনেক কিছু বললেন, অ্যাকচুয়ালি এত কিছু সবাই বলে দিয়েছে, তিনি বলতে গেলে বিচারপতি থামিয়ে দিন। যাই হোক, তার থেকে তিনি চেষ্টা করেছেন টেকনিক্যাল কিছু নতুন জিনিস তুলে ধরতে, যেটা কিনা ছেদ যুক্তি। কারণ ক্যানের হয়ে ওনার পিটিশনে মামলা তুলেছে, মানে পয়সা তুলেছে নিজেদের চাকরির জন্য, এখন ওনাদের হয়ে কী বলবে এখানে টেকনিক্যাল ইস্যু, ওগুলো নিয়ে কিছু যায় আসে না, কারণ 8টা ক্যানকে থামিয়ে রাখতে পারবে না, প্রচুর ক্যান, 102টো ক্যান আছে, একটা আর তো বেশি অ্যাডভোকেট বাকি নেই, তারা অন্য এটা কেন অন্যটা বলবে। আর যখন ফলাফল পাবে তো সব ক্যানই পাবে, তো এতে কিছু যায় আসে না, যেটা খুশি বলবে, বরং ওগুলো না বললেই বেটার, কারণ ওগুলো তো অত পরিমাণ ডিটেলস কিছু নেই, পরবর্তীটা আরও অনেক কিছু রিভিল হয়েছে। তো যাই হোক, তিনি টেকনিক্যাল গ্রাউন্ড তুলে ধরেছেন। বলেছেন সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যারা ক্ষতিগ্রস্ত তাদের বক্তব্য শুনতে, তাই নতুন করে বঞ্চিত প্রার্থীরা যুক্ত হতে আছে, যেগুলো কিছু যায় আসে না। পরবর্তীতে কী আছে দেখি, ইতিমধ্যে 8টি ক্যান ডিসপোজ অফ হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। মোট 102টি ক্যান একটা অ্যাপ্লিকেশন, যতদূর শুনলাম 110টি ক্যান তিনি বলেছেন, যাই হোক 102টি ক্যান অ্যাপ্লিকেশান রয়েছে আজকে দিন পর্যন্ত। এছাড়া তার বক্তব্য যেহেতু বানানটা ভুল আছে, মোহিত সম্মত লিখেছে, মোহিতের থেকে কপি করা, তো যেহেতু সিঙ্গেল বেঞ্চ কি লিখেছি। এছাড়া তার বক্তব্য যেহেতু সিঙ্গেল বেঞ্চে ওএমআর মামলা চলছে, হ্যাঁ শান্তনুশীর চলছে, তো শান্তনু বাবলু পালের মামলা চলছে, তাই ওএমআর ইস্যু নিয়ে আলোচনা এখানে কিছু করা যাবে না। অ্যাকচুয়ালি এই যে বিষয়টা হয়েছে, আমি কোর্টের ভিতরে তো কোর্টের বাইরে একজন আইনজীবী লাহিড়ী স্যারকে জিজ্ঞাসা করছে, বলছেন তুমি কি বলতে দেবে না আমাদের কাউকে, তো তিনি হেসে বলছে না বলতে দেবো না, এরকম কিছু কথোপকথন হচ্ছে বাইরে। তো
চলে এগুলো টেকনিক্যালি, এটা লড়াই তো আপস অ্যান্ড ডাউনস আছে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে অনেক রকম কথাবার্তা হয়। তবে তিনি যেহেতু তার ক্লায়েন্টের হয়ে বলবেন এবং চেষ্টা করবে ক্লায়েন্টকে জেতানোর, তো সেদিকে তিনি বিভিন্ন রকম জিনিসগুলো বলছেন যে ওএমআর নিয়ে কিন্তু কথা বলা যাবে না, কিন্তু আবার এই রিক্রুটমেন্টে যে ওএমআর শিটে ফেল করেছে, মানে ওএমআর ফেল সাদা কথা, তারা কিন্তু ইভেন ওএমআর সে পরীক্ষায় দেয়নি, তারা চাকরি পেয়েছে। তো রিগার্ডিং তো রিক্রুটমেন্টে বস কিছু না কিছু আসবে। 94 কি ভুলে গেছেন, 269 কি ভুলে গেছেন, সব তো ফেল ছিল। তো ওএমআর ইস্যু তো এখানে হালকা পাতলা আসবে, যে ওএমআরটা ছিল ফেল হয়ে গেল পাস, তারপরে গিয়ে চাকরিও পেয়ে গেল। তো রিক্রুটমেন্ট তো কানেক্টেড, এটাকে আপনি সরাবেন কী করে? একটার একটা আত্মা। যাই হোক, তার বক্তব্য যেহেতু বঞ্চিত প্রার্থীদের সবাই টেট উত্তীর্ণ, তাই টেটের দুর্নীতি তারা বলতে পারবেন না। হ্যাঁ, বলবো না, আমাদের এখান থেকে টেট নিয়ে দুর্নীতি বললে তো নিজেদের চাকরিগুলো হবে না। যাকে 165 নিয়ে মজুমদারবাবু অনেক কিছু বলেছেন, সেটা নিয়ে আর যাচ্ছি না। পরবর্তী ক্ষেত্রে যে মজুমদারবাবু তার বক্তব্য, যদি কল লেটার অ্যাপটিউড টেস্ট লেখা আছে এবং মার্কস দেওয়া হয়েছে, সেহেতু অ্যাপটিউড টেস্ট হয়েছে। হ্যাঁ, একটা কাগজ কিন্তু কথা বলছে অ্যাপটিউড টেস্ট হয়েছে, মানলাম হয়েছে অ্যাপটিউড টেস্ট। এছাড়া শূন্যপদের তুলনায় পার্শ্ব শিক্ষক কম থাকাও, এটা মনে হয় সম্ভবত চক্রবর্তী স্যার বলেছেন। যাই হোক, এছাড়া শূন্যপদের তুলনায় পার্শ্ব শিক্ষক কম থাকায় তাদের মুক্তি দেওয়া যেতে পারে। আচ্ছা, মুক্তি দেওয়া যেতে পারে ইন দ্য সেন্স রিলিফ গ্রান্ট করতে পারে কোর্ট ডিভিশন বেঞ্চ, কারণ ট্রেন যেহেতু রিলিফ পেয়েছে, তো পার্শ্ব শিক্ষকরা পেতে পারতো, কিন্তু তাদের আপনারা জানেন যে অভিজ্ঞতা নাম্বারে সেখানে গিয়ে কিন্তু ওই যে ব্যাপারটা, মানে 1 2 3 4 5 পাবে, সেখানে তারা ফ্র্যাকশনে নাম্বার পেয়ে গেছে, যার জন্য তারাও কিন্তু আটকে গেছে এই গেরোয়। তো যাই হোক, মুক্তি দেওয়া যেতে পারে, কারণ তারা ইন্টারভিউতে শূন্য পেলেও নিয়োগ পেতে পারতো। হ্যাঁ, ঠিক কথা পারতো, কিন্তু আমি বহু লোক এমন জানি যারা প্যারা টিচার হয়েছে চাকরি পায়নি, তার কারণ তারা রিজার্ভেশনের বলিয়ান হয়ে, মানে রিজার্ভেশনের গণ্ডিতে পড়ে অনেক ওবিসি প্রার্থী তারা ঠাঁই পায়নি প্যানেলে, অনেক প্যারা টিচার পড়ে আছে, তারাও ক্যান করেছে যদ্দূর আমার খোঁজখবর আছে, আর ক্যান না করলে এরপরে হয়তো তারা করেও দেবেন। তাদের অ্যাপটিউড টেস্ট হয় না, অভিজ্ঞতা নাম্বার বরাদ্দ। মোট 2770 জন এমন প্রার্থী নিয়োগ পেয়েছেন, সেখানে তাদের শূন্যপদ অনেক বেশি ছিল। আমি আবারও বলছি, বহু প্রার্থী ওবিসি বি এবং এসসি প্রার্থী তারা প্যারা টিচার, কিন্তু তারা চাকরি পায়নি এই প্যানেলে, প্রমাণ দিয়ে দেবো বর্দা। এছাড়া একাডেমি খারাপ হলেও বেশি নাম্বারও, গল্প তো আগে পরে অনেক শুনেছি। যাই হোক, এটা একটা ইস্যু গেল, আজকে এটা হয়েছে। এছাড়া সিলেকশন কমিটি না থাকলে কেন ট্রেন্ড প্রার্থীরা বাতিল করা হলো না, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলে সবাইকে মামলায় জুড়তে চেয়েছেন এই আইনজীবী, ইন সার্ভিসদের আইনজীবী। এটা একটু আরেকবার পড়ি। সিলেকশন কমিটি না থাকলে কেন ট্রেন্ড প্রার্থীদের বাতিল করা হলো না, সেই প্রশ্ন তুলে তিনি সবাইকে মামলায় জুড়তে চেয়েছেন। কে? আচ্ছা, ওই ভদ্রলোক, চক্রবর্তী বাবু না কি কিছুটা হয় ওই বাবু। আর ট্রেন প্রার্থীদের বাদ দিয়ে শুধুমাত্র বাকিদের চাকরি বাতিলের কথা এভাবে বলা যায় না, বা বলা যায় না বলেছেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, সিলেকশন কমিটি আমিও যতদূর জানি, প্রথমে আমি ভাবছিলাম আমাদের সিলেকশন কমিটি হয়নি, কিন্তু একটা হয়েছে সিলেকশন কমিটি দায়সারাভাবে। 3-4 জন, ওই অ্যামিলিয়া ম্যাডাম, আরও কারো কয়েকজন মনে হয় সম্ভবত আছে, যারা ওই উর্দু একাডেমির কেউ একজন, মানে 3 জন না 4 জন, তার সাথে সেক্রেটারি আরসি বাগচি ম্যাডাম আর মানিক ভট্টাচার্য, 4-5 জন মিলে একটা সিলেকশন কমিটি নামমাত্র হয়েছিল। যদিও সিবিআর কাছে শোনা, পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে দিল না, তাই হচ্ছে। যাই হোক, এছাড়া মামলাকারীরা 2022 সালে মামলা দায়ের করেছেন যখন প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়োগ সম্ভব নয়। আচ্ছা, তাই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, সে তো এতদিন হবে সুপ্রিম কোর্ট ফেরত মামলা, এখন এই সমস্ত ছেদ যুক্তি দিয়ে আপনি মামলা ডিসমিস করবেন নাকি? এছাড়াও কিছু পিটিশনার রিজার্ভেশন ও অন্য বিষয়ে আগেও মামলা হেরে গিয়েছে, তাই ইন সার্ভিসের যোগ্য। আচ্ছা, ছেদ যুক্তি। যে রিজার্ভেশন মামলা হেরেছে, তার আগে ডিভিশন বেঞ্চের একটা অর্ডার ছিল জাস্টিস টান্ডনের আজমেল হকে, সেম ইস্যুতে জাস্টিস টান্ডন স্যারের ডিভিশন বেঞ্চ তাকে চাকরি দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই সিঙ্গেল বেঞ্চের অর্ডার কিছু মাইনে রাখে না। যাই হোক, এটা নিয়ে তো অনেকবার ভিডিও করেছি। পরবর্তী ক্ষেত্রে আসি দেখি কী আছে। বলেছে সিলেকশন কমিটি না দিলে কেন ট্রেন প্রার্থীর বাতিল হলো না, সেই প্রশ্ন তুলে, ওটা তো পড়লাম অলরেডি মোহিতের থেকে করা, কারণ দেখলাম ভালো লিখেছে তো তুলে দিলাম। তো মোদ্দা কথা যেটা বোঝা যাচ্ছে যে যোগ্য ভেদাভেদের কথা যেমন লাইরিবাবু তুলে ধরলেন, এক্ষেত্রে কিছু নেগেটিভ, মানে যারা বঞ্চিতরা ভীষণভাবে, মানে অনেকেই দেখলাম চাইছেন, অনেকে আমাকে লিখছেন SMS করে, দাদা পুরো প্যানেলকে ঘেটে যাবে, পুরো প্যানেল উড়ে যাবে 42-এর। আমি ছোট্ট করে বলি, যে দেখুন 269 কিন্তু সুপ্রিম প্রোটেকশনে তারা চাকরি করছে, 94 সুপ্রিম অবজারভেশনের তারা রয়েছে, এবং তারা স্টে ফেলে রেখেছে তাদের প্রসেসে, মানে তাদের ওই প্রক্রিয়াটায়। তো টোটালটাকে টেনে আনাটা আমি জানি না কতটা যুক্তিযুক্ত হবে। তবে এটা ঠিক যে ট্রেন যদি ঠিকঠাক করে রিজার্ভেশন মেনটেন হতো, তাহলে 5000 SC ওবিসি বি তারা কিন্তু চাকরি পেতে পারতো। অর্থাৎ আমি বলছি না কোনো ট্রেন বাদ যাবে, সব ট্রেনই থাকবে, বাট ঠিকভাবে যদি সুসজ্জিত হতো। কারণ ঠিকভাবে তো আপনারা জানেন যে আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিটে বা জেনারেল সিটে SC ওবিসিকে ঢুকতেই দেওয়া হয়নি। যদি সেটা অ্যাজ পার রুলস মোতাবেক হতো, রিজার্ভেশন রোস্টার বা 100% রোস্টার মোতাবেক হতো, তাহলে 5 থেকে 5,500 প্রার্থী নন ট্রেন আরও চাকরি পেতে পারতো, SC ওবিসি বিরা।
তো এই রকমের জায়গা থেকে কি মনে হচ্ছে বিচারপতিরা বারবারই একটা মন্তব্য করছেন, যা হবে সার্বিকভাবে হবে, এই ধরনের কথাগুলো আসে, মানে সবার জন্য একটা ভালো রায় আসবে এমনটাই তিনি বলছেন। কিন্তু এখনো পর্যন্ত মানে আমার ফ্লেভার যদি আমি বলি, যে এখনো পর্যন্ত আমি এই মামলাতে সত্যি কথা বলতে অনেকগুলো মানে 4টে ওয়ে আমি দেখতে পাচ্ছি। এক নাম্বার হচ্ছে প্যানেলটাকে টিকিয়ে দিয়ে সমস্ত মামলাকারীদের চাকরি। 2 নাম্বার হচ্ছে রিকাস্ট করা, এবং সেটা 32,000-ই রিকাস্ট হবে, ট্রেন প্যানেল আসবে না। থার্ড হচ্ছে এন্টায়ার যেটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল সেটাকে সম্পূর্ণটা রেখে দিয়ে নতুন করে ইন্টারভিউ, নতুন করে অ্যাপটিউড টেস্ট একটা হওয়া। আর একটা হচ্ছে ট্রেন প্যানেলকে নিয়ে অ্যাপটিউড টেস্ট বা ইন্টারভিউ না নিয়ে যা ছিল সেই মোতাবেক ট্রেন প্যানেলকে এনে নিয়ে টোটাল প্যানেলকে রিকাস্ট করা। এই কিছু সম্ভাবনাময় জায়গা 4টে মতন আছে যেখানে এগুলো হতে পারে। তার বাইরে আলাদা যদি কিছু করে থাকেন তাহলে বিচারপতিদের মস্তিষ্ক প্রসূত সেটা হবেন, মানে তারা যেটা চাইবেন সেটা হবেন। আমরা তো আর সেই জায়গা থেকে ভাবতে পারছি না, তারা গোটা মামলা শুনছেন এতটা খুব দেখবেন আজকে খুব মাইনরিটলি ছোটো ছোটো পয়েন্টজন সিলেকশন কমিটিতে কথাটা হচ্ছে, সিলেকশন কমিটি হয়নি, বিচারপতি দুজনের দেখবেন দুজনই নড়ে চড়ে উঠেছেন, হ্যাঁ সিলেকশন কমিটি হয়নি, এ তো কেউ বলেনি এতদিন। তো সেই বিষয়টাও কিন্তু তিনি ধরিয়ে দিলেন সৌগত চক্রবর্তী স্যার। তো যে চক্রবর্তী বা হটেবার এত নাম মুখস্থ করা সত্যি মানে এই 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 পরিমাণ পড়াশোনা করলে হয়তো মাধ্যমিকের নাম্বারটা একটু ভালো হতো, জানিয়ে এত কিছু ভাইরাল হচ্ছে। যাই হোক সেটা পরের ব্যাপার, মানে এন্টার এত কিছু মনে রাখা, প্রত্যেকটা অ্যাডভোকেটের আর্গুমেন্টগুলো সাজিয়ে অ্যাডভোকেটদের পাঠানো হিউজ টাস্ক। মানে এইগুলো যদি ছোটোবেলায় যদি করতাম আজকে হয়তো এত কিছু নিয়ে ভাবতেই হতো না, চ্যানেলে খুলতে হতো না, বকবক করতে হতো, ভালো জায়গায় চলে যেতাম। যাই হোক চক্রবর্তী হোক, ব্যানার্জি হোক, বন্দ্যোপাধ্যায় হোক, হঠাৎ এবার কিছু একটা হবে। যেটা বলতে চাইছিলাম, বিচারপতি খুব আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে প্যানেলটাকে বাঁচানোর চেষ্টা করছেন। এখন দেখা যাক তাদের সাবমিশন এখনও পর্যন্ত আমি তো বলবো কিছুই করতে পারেনি। এখন বঞ্চিতদের সাবমিশনে তাদের চাকরি বাঁচে কি বাঁচে না সেটা অবশ্যই দেখার। এসএসসি 26,000 হবে না বস, কেন হবে না সেটা পূর্ণ একটা ভিডিওতে বলবো। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো থাকবেন।